দর্শক, স্বাগত জানাচ্ছি হিডেন স্টোরি বাই শাহিদুলের আজকের এপিসোডে। আজ বাংলাদেশের যে বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব তা অত্যন্ত বেদনার, অত্যন্ত ক্ষোভের এবং বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বান্ধব মানুষ এবং বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যারা হৃদয়ে বাংলাদেশটাকে ধারণ করে, তাদের জন্য আজকে একটি কষ্টের দিন। অবশ্য আজকে কষ্টের দিন এটি বলাটা অনেকটা বোকামি, কারণ 5 আগস্ট 2024 থেকেই বাংলাদেশে মানুষ, বাংলাদেশের এই স্বাধীনতার সপক্ষের যারা শক্তি, তাদের জন্য প্রত্যেকটা দিনই খারাপ দিন যাচ্ছে। কিন্তু আজ বাংলাদেশের এমন একটি জায়গায় গুরুত্বপূর্ণ এমন একটি স্থাপনা বিলীন করা হলো, ভেঙে ফেলা হলো, যেটি আমাদেরকে পীড়া দেওয়ার মতো এবং উদ্বেগ সৃষ্টির মতো একটি কাজ। এবং সম্প্রতি সময়ে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে নীরবে নিভৃতে এবং কখনো প্রকাশ্যে এবং কখনো অপ্রকাশ্যে এমন কিছু ঘটনা ঘটছে যা বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের জন্মকথাকে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা সামিল। এবং প্রতিনিয়তই সেই ঘটনাগুলো ঘটছে। তা নিয়েই মূলত আমি আজকের এই এপিসোডে কথা বলতে চাই। শুরুতে যে ঘটনাটা বলছিলাম, যে দেখুন, বাংলাদেশে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, যার পেছনে অনেক আন্দোলন সংগ্রাম এবং 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষ। শুধু 9 মাসের রক্তক্ষয়ী সংঘর্ষটাকে মুক্তিযুদ্ধ বলা হয়, কিন্তু মুক্তিযুদ্ধের এই পটভূমি তৈরি কিন্তু বাঙালির শত শত বছরের নয়, হাজার বছরের মুক্তির যে সংগ্রাম, তার সূত্রে গাথা। বাঙালির যে বীরত্ব গাথা, তার ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবং সেই যুদ্ধ বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করেছিল। কাদের বিরুদ্ধে সেই যুদ্ধ হয়েছিল তা তো নতুন করে বলার অবকাশ রাখে না। সেই যুদ্ধ হয়েছিল সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। সেই শক্তিশালী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের 7 কোটি মানুষের একটা বড় অংশ সেদিন নিজেদের সর্বোচ্চ ত্যাগ করে এই যুদ্ধে পক্ষে জনমত তৈরি করেছিল। এবং সেই জনমতের কারণেই কিন্তু 1971 সালে মাত্র 9 মাসের সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হতে পেরেছিল। আমাদের বন্ধু দেশ, বন্ধুপ্রতিম দেশ, ভারতের অবদান অনস্বীকার্য, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে দৃঢ় মনোভাব এবং ঐক্যবদ্ধতা না থাকলে স্বাধীনতা আমাদের হতো কিনা সেটা নিয়ে নিশ্চয়ই সন্দেহ আছে। তো মুক্তিযুদ্ধের 53 বছরে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস, যে ইতিহাস রচিত হয়েছিল তার আগে এবং মুক্তিযুদ্ধের পটভূমি, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে, তা কিন্তু বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ছিল, বিভিন্ন স্মৃতিচিহ্নের মাধ্যমে, বিভিন্ন স্থাপনার মাধ্যমে। এবং গত 1 দশক বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য এবং বাংলাদেশকে জাতীয়ভাবে সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আসলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মুক্তিযুদ্ধের যে স্থাপনাগুলো তৈরি করা হয়েছিল সেগুলোকে নিঃসন্দেহে কোনোভাবেই অবজ্ঞা করা বা কোনোভাবেই সেটিকে অস্বীকার করার কোনো কারণ নেই। যারা শেখ হাসিনা সরকারকে অপছন্দ করেছিলেন বা শেখ হাসিনাকে যারা অপছন্দ করেন,
আহ, এরকম অনেক মানুষও আছে যারা মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষহীন। তারা অন্তত মুক্তিযুদ্ধের এই কাজগুলো, মুক্তিযুদ্ধকে নিয়ে এই কাজগুলো, শেখ হাসিনার এই কর্মযজ্ঞকে তারা সাধুবাদ জানিয়েছিল। আমরা রাস্তাঘাটে বের হলে, আমরা পথে প্রান্তরে বের হলে আমার কাছে মনে হতো যে আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশে আছি। আমরা মুক্তিযুদ্ধটাকে স্মরণ করতে পারতাম। আমার নিজেকে আজ আবেগী লাগছে, আমি কথা বলতে আমার বেঁধে যাচ্ছে, কারণ মহান মুক্তিযুদ্ধে আমার অনেক আত্মীয় স্বজন, পরিবারের লোকজন অংশ নিয়েছেন। আমার একজন নানা আবির হোসেন, তিনি 1971 সালের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। খুব অল্প বয়সে তিনি শহীদ হয়েছিলেন। সামরিক পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসরদের সাথে সম্মুখ সমরে তিনি নিহত হয়েছিলেন। এবং আমার নানারা, আমার ভাইয়েরা বা আমার আরও রিলেটিভস যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তাদের কাছেই আমি বড় হয়েছি, মুক্তিযুদ্ধ শুনেছি। আমার বাবা মুক্তিযুদ্ধে অংশ না নিলেও মুক্তিযুদ্ধের পক্ষে তার জোরালো ভূমিকা ছিল এবং এক অর্থে তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, কিন্তু কখনো সার্টিফিকেট বা কখনো মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতির জন্য দৌড়াননি। হলে হয়তো অনেকের মতোই তিনিও মুক্তিযোদ্ধা হতে পারতেন, কিন্তু সেটিকে কখনো তিনি ভাবেননি যে মুক্তিযুদ্ধের জন্য বা তার সপক্ষে কাজ করার জন্য, অবদান রাখার জন্য তার সার্টিফিকেটের বা মুক্তিযুদ্ধের যোদ্ধার স্বীকৃতি নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু আমি আমার পরিবারের অন্যদের কাছ থেকে যা শুনেছি বা আমার বাবার তখনকার যে কর্মকাণ্ড, তা নিয়ে নিঃসন্দেহে বলতে পারি যে মানে আমি গর্বের সঙ্গে বলতে পারি যে তিনিও একজন মুক্তিযোদ্ধা, কিন্তু তিনি মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেননি। যে কারণে আমি তাকে মুক্তিযোদ্ধা হৃদয়ে ধারণ করলেও তার অবদানকে আমি বলি না। কিন্তু তার মুখ থেকেও আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেই সময়টা, আমার পরিবার, আমার বিশেষ করে আমার নানার পরিবার, আমার যে নানু, তার যে পরিবার, এই পরিবারগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ প্রতি বা মুক্তিযুদ্ধের পক্ষের যে কর্মকাণ্ড ছিল, তা আমার বাবা পরোক্ষ প্রত্যক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন এবং পাশে ছিলেন, এবং তিনি সেসব ঘটনা আমাকে বলতেন। ছোটবেলায় শুনেছি, বড় হয়েও হয়তো সময় পেলে তিনি বলতেন। তবে তার চেয়ে বেশি শুনেছি আমার নানাদের কাছে, বিশেষ করে আমার কয়েকজন নানা যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, সশস্ত্র যুদ্ধ করেছিলেন, যারা মাগুরায় আমার এলাকায় বাড়ি, তারা জানেন। ঠিক আছে, এটা ইতিহাস। এসব ইতিহাসকে যখন দেখতাম, কোনো একটা মোরাল, কোনো একটা শহীদের কবর বা কোনো একটা মুক্তিযোদ্ধার কবর, তখন আমার কাছে মনে হতো যে আমি মুক্তিযুদ্ধের বাংলাদেশে আছি, মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আমি দেখছি, মুক্তিযুদ্ধের স্মৃতিকে আমি দেখছি। আমার সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ এখন কি আছে? এখন কি সেই বাংলাদেশে আমরা বসবাস করছি? আমাদের সন্তান, আমাদের পূর্ববর্তী প্রজন্ম, পরবর্তী প্রজন্ম কি সেই বাংলাদেশে আছে? আমরা কোথায় আছি আজ? আজ একটি মানে চোখের সামনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী নির্মিত বিজয় স্তম্ভ, যেটি বিজয় সরণি, যেখানে বলা হয় মুক্তিযুদ্ধের বিজয় সরণি, সেই বিজয় সরণিতে স্থাপিত ছিল। 5ই আগস্ট 2024-এ জঙ্গি হামলায় সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের, সেই বাঙালির নেতার ভাস্কর্যটি তারা প্রথম ভেঙে ফেলেছিল। এবং আজ 27শে জুন তারা সেখানে থাকা মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের উপর নির্মিত আরও কিছু স্থাপনা, শুধু তাই নয়, সেখানে থাকা বাঙালির বীরত্বগাথা স্থাপনাগুলো ভেঙে দিয়েছে। আমি 2024-এর 5 আগস্টের পরে বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুক্তিযুদ্ধের ভাস্কর্য বা অনেক জায়গার অনেক ভাস্কর্য ভাঙা হয়েছে, মুক্তিযুদ্ধকে বিলীন করার প্রচেষ্টা চালানো হয়েছে। তা নিয়ে
কথাও বলেছি, প্রতিবাদও করেছি, কিন্তু কষ্টটা এত পাইনি। কারণ একটা জঙ্গি রাষ্ট্রে, একটি জঙ্গিদের পরিচালিত সরকার ব্যবস্থায় মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হবে, এটি ছিল মূলত স্বাভাবিক। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পুলিশ, তাদেরকে তো 5ই আগস্টের আগেই ধ্বংস করে দেওয়া হয়েছিল, হামলা চালিয়ে, থানা লুট করে, অস্ত্র লুট করে, থানা পুড়িয়ে দিয়ে। আমাদের আশা ভরসার আশ্রয় ছিল বাংলাদেশ, স্থল ছিল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী কিনে নানাজন নানা কথা বলে থাকে নানা সময়, আমি কিন্তু তাদের মধ্যে আশা দেখেছিলাম। কিন্তু আজ থেকে এই সেনাবাহিনীর প্রতি আমার আর কোনো আশা নেই, আর কোনো আশা নেই। এই কারণেই বলছি যে আজকে তাদের হাতে স্থাপিত মহান মুক্তিযুদ্ধের স্থাপনা, বাঙালির বীরত্ব গাথা স্থাপনা। শেখ হাসিনা বাবা ছিলেন শেখ মুজিবুর রহমান। তার শেখ হাসিনার অপরাধ বা তার দল আওয়ামী লীগের অপরাধের কারণে তার স্ট্যাচু ভাঙা হয়েছে 5ই আগস্ট। কিন্তু মহান ভাষা আন্দোলনের ভাস্কর্য, ভাষা আন্দোলনের স্মৃতি স্মারক, মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন তো কারো বাপ নয়, তাহলে কেন সেটা ভাঙা হলো? এবং যা বাংলাদেশের সেনাবাহিনীর নিজের স্থাপনা, তাদের নিজের হাতে গড়ে তোলা একটা স্থাপনা, এবং এটি জাহাঙ্গীর গেট মানে বাংলাদেশের প্রধান ক্যান্টনমেন্ট থেকে মাত্র 500 থেকে 700 মিটারের মধ্যে। শুধু তাই নয়, সেনা ভবন থেকে 1 কিলোমিটারের মধ্যে, এবং ক্যান্টনমেন্টের একদম প্রবেশ মুখে। সেই 52 ভাষা আন্দোলনের ভাস্কর্য, 71-এর মুক্তিযুদ্ধের স্মৃতি, বাঙালির বীরত্ব গাথা কেন ভেঙে ফেলা হলো? কারা ভাঙলো? কার নির্দেশে ভাঙা হলো? এই যে মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশের সেনাবাহিনী রয়েছে, তারা কোথায় ছিল? কেন তারা এর প্রতিবাদ করেনি? তার মানে আজকের এই জঙ্গি রাষ্ট্রের পিছনে এই সেনাবাহিনীর মদত রয়েছে, এই সেনাবাহিনী, এই সামরিক বাহিনীর মদত রয়েছে। আজকে এটি বলতেই হবে, এটি না বললেই নয়, এটি আর চুপ করে থাকার সময় নয়। আমি খুবই দুঃখিত, খুবই ভারাক্রান্ত, মানে খুবই মানসিকভাবে অস্থিরতায় ভুগছি। কারা এই রাষ্ট্রের পাহারার দায়িত্বে নিয়োজিত? সেনাবাহিনী, বিডিআর বা বিজিবি আর কি যাদের বলা হয়, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এরা কারা? এরা তো মহান মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে, বেইমানি করছে। তারা বাংলার স্বাধীনতা, বাংলার মুক্তিযুদ্ধ, বাংলার দেশকে তারা রক্ষা করতে পারছে না। তাহলে কি ধরে নেব এই সেনাবাহিনী 5ই আগস্ট বিট্রে করেছে? এই সেনাবাহিনী 5ই আগস্ট এই জঙ্গিদের সাথে উৎসাহ দিয়েছে? ধরে নেওয়ার কি আছে? আজকে এই মুক্তিযুদ্ধের স্মৃতি, আজ 52-র ভাষা আন্দোলনের স্মৃতি, আজ বাঙালির বীরত্বগাথা ভেঙে যা সেনাবাহিনীর স্থাপনাতে যদি এই জঙ্গিরা হাত দিতে পারে, তাহলে কি ধরে নেব, কি ভাববো? বন্ধুরা, আমি একটি কথাই বলবো, আমাদের আর এই দেশের কোনো আইন শৃঙ্খলা, প্রশাসন, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর প্রতি কোনো আশা নেই। যারা মুক্তিযুদ্ধের বন্ধু, যারা মুক্তিযুদ্ধের সমমনা, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদের প্রতি একটি উদাত্ত আহ্বান রাখবো আজ। দেখুন, বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে। আপনারা যারা এই চেতনায় বিশ্বাস করেন, এই বাংলাদেশটাকে যারা মনে করেন 1971-এর 30 লক্ষ শহীদ এর রক্তে ভেজা বাংলাদেশ, 2 লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, তাহলে সেই বাংলাদেশকে রক্ষায় আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আওয়ামী লীগ শুধু করেন যারা, তারাই শুধু নয়, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, তাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। দেখুন, আজকে আমাদের একদম ষড়যন্ত্র পরিষ্কার। তারা আর এই বাংলাদেশ রাখতে চায় না, তারা চায় পাকিস্তানকে আবার পুনর্প্রতিষ্ঠিত করতে। আমি বারবার একটি কথা বলি যে দেখুন, 1947 সালের পর, ভারতবর্ষ ভাগের পর, ভারত একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পেরেছে, পাকিস্তান কোনোদিন রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারেনি। পাকিস্তান মানেই সারা পৃথিবীতে জঙ্গিবাদ, সারা পৃথিবীতে তাদের এমন এহেন কর্মকাণ্ড নেই যার কোনো মানে নজির নেই। খারাপ কর্মকাণ্ডের নজির সৃষ্টি করেছে এই পাকিস্তান সারা বিশ্বে।
আজ তারা যখন দেখছে যে ভারতের পাশে আরেকটি রাষ্ট্র বাংলাদেশ দাঁড়িয়ে গেছে, তারা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পেরেছে, তখনই পাকিস্তান আমাদেরকে কিভাবে মানে তাদের পর্যায়ে নিয়ে যেতে পারে, তাদের সমান নিয়ে যেতে পারে, সেজন্য তারা আমাদের দেশে লেগেছিল এবং তারা আজকে সাকসেস হয়েছে। আজ আইএসআই সিআইএর যৌথ অপারেশন, যৌথ কর্মকাণ্ড আজ বাংলাদেশের বুকে হচ্ছে। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুছে ফেলার মূলত এটাই ষড়যন্ত্র। পাকিস্তান, আমরা গত এক দশকে কি দেখেছি, কার শাসন সেটা প্রশ্ন নয়, কিন্তু এক দশকে বিশ্বের বুকে আমরা মেগা মেগা প্রজেক্টের উন্নয়ন নিয়ে বড় বড় মিডিয়াতে দেখেছি, বিশ্ব রাজনীতিবিদদের মুখে শুনেছি। আমাদের পদ্মা সেতু আমাদের গর্বের জায়গা, আমাদের মেট্রো রেল নিয়ে কথা শুনেছি, আমরা স্থাপনা নিয়ে কথা বলেছি, আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে আমরা সারা বিশ্বে কথা শুনেছি, আমরা গণ্ডপুলি টানেল নিয়ে কথা বলেছি। যখন বিশ্বে পাকিস্তানের জঙ্গিবাদ নিয়ে আলোচনা হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছিলাম সেই এগোনো বাংলাদেশকে 2024-এর 5 আগস্ট থামিয়ে দেওয়া হয়েছে। এভাবে যদি চলতে থাকে এই বাংলাদেশ বিনষ্ট হবেই, এই বাংলাদেশ থাকবে না, এটি পাকিস্তান হয়ে যাবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আসুন, যারা, আমি আবার বলছি যে যারা মুক্তিযুদ্ধের সমমনা, মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেন, যে আদর্শ যারা লালন করেন, তাদের প্রতি একটা উদ্যত্ত আহ্বান। আওয়ামী লীগ বসে আছে ডিপ্লোম্যাটিক ওয়েতে বা আন্তর্জাতিক সম্প্রদায়ের যে সমর্থন, তা নিয়ে বাংলাদেশে একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করে তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হবে। যদি সেটা হয়, বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন যদি হয় এবং সর্বদলের অংশগ্রহণ যদি সেখানে নিশ্চিত হয়, গণতন্ত্র যদি ফিরে আসে, তাহলে রাজনৈতিক সরকারের অধীনে যা হবে সেটি নিশ্চয়ই মুক্তিযুদ্ধের বিরোধী হবে না। কারণ মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনার আমার ভোট নয়, সেই ভোট আমরা তাকেই দেব যারা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলবে, যারা মুক্তিযুদ্ধ রক্ষায় কথা বলবে। কিন্তু এই যে ইউনূস সরকার একটি ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে, সে সরকার প্রধান হয়ে আমেরিকার 40 জন নাগরিককে নিয়ে সরকার গঠন করেছে, আর সে পাকিস্তানের আইএসআইদের বাংলাদেশে এনে প্ল্যানিং করছে কিভাবে বাংলাদেশ পরিচালনা করা যায় জঙ্গি স্টাইলে। আজকে মন্দির, মসজিদ, প্যাগেডো, মাজার কি আছে, সরকারি স্থাপনা, কোথাও তো কিছু নিরাপত্তা নেই, সাধারণ মানুষের তো নিরাপত্তা নেই। সেখানে দাঁড়িয়ে আছে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠায় ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু অনেকটা সফল হয়ে গেছে। আমাদের আজ ঘুরে দাঁড়াতে হবে। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই যে দেখুন, যদি এই প্রতিবাদ আমরা যারা করছি, যারা করবেন, আমাদের আরো প্রতিবাদ কঠোর হতে হবে। শুধু এই প্রতিবাদ নয়, প্রয়োজনে জনযুদ্ধ, প্রয়োজনে আরো একটি 71। এই দেশটাকে রক্ষা করতে হবে। এই দেশ জঙ্গি রাষ্ট্র হতে দেওয়া যাবে না, এই দেশ পাকিস্তান হতে দেওয়া যাবে না, এই দেশ কোনোভাবেই আবার আফগানিস্তান হতে দেওয়া যাবে না। আমরা যারা মুক্তিযুদ্ধের প্রতি আসক্ত, মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করি, ধারণ করি, আসুন ঐক্যবদ্ধ হই, প্রস্তুতি নিই, আমাদের লড়তে হবে। মনোবল শক্ত করুন। সত্যের সামনে কখনোই মিথ্যা ষড়যন্ত্র টেকে না। আমরা সত্যের পথে আছি, আমরা মুক্তিযুদ্ধের পথে আছি, আমরা প্রকৃত বাংলাদেশের পক্ষে আছি। আমরা থাকবো, আমাদের যুদ্ধ চলমান থাকবে। সবাই ভালো থাকুন। একবার ভাবুন কিভাবে এই দেশটাকে বাঁচানো যায়। জয় বাংলা।